কোনো মূল্যবান জিনিস বাড়ি থেকে হঠাৎ কর্পূরের মতো উবে গেলে মানুষ কতদিন তার খোঁজ করতে পারে? বড়জোর 1-2 মাস। তারপর হাল ছেড়ে দিয়ে বসে থাকে। মনকে বোঝায় নিশ্চয়ই ওটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেলে আর ফিরে পাওয়ার উপায় নেই। আমার যে জিনিসটা ট্রাঙ্কের ভেতর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, তা কেমন করে অদৃশ্য হলো কিছুতেই বুঝে উঠতে পারলাম না। জিনিসটা আমার একটা ডায়েরি। বাড়িতে আমি একা। আমার কোনোদিনই এমন কোনো বন্ধু বান্ধব ছিল না যে কাউকে পড়তে দেব। পড়তে দেওয়া তো দূরের কথা, কাউকে পড়ে শোনাইও নি কোনোদিন। অন্য কারো কাছে ডায়েরিটা খুব একটা মূল্যবান বস্তু নয়, কিন্তু আমার কাছে ওর মূল্য অপরিসীম। আবার এটাও ঠিক, ওই ডায়েরিতে এমন কিছু গোপন তথ্য ছিল যা পড়লে যে কেউ লোভী হয়ে উঠতে পারে। তারপর হয়তো আমাদেরই মতো ছোটখাটো কোনো এক অভিযান চালাতে গিয়ে, যাক সে কথা। তা সেই ডায়েরি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। সম্ভব অসম্ভব কোনো জায়গায় বাদ দিইনি। আর এটা আমি কয়েক বছর ধরে করে চলেছি। তারপর একদিন হতাশ হয়ে হাত গুটিয়ে নিলাম। কিন্তু এই সেদিন আমার এই 83 বছর বয়সে হঠাৎই সেটা খুঁজে পেলাম আমি। কোথায় পেলাম জানো? আমার বইয়ের আলমারির ওপরে। কেউ যেন এই মাত্র ওটা ওখানে রেখে দিয়ে গেছে, অথচ ওই জায়গায় আমি কতদিন কতবার ধরে খুঁজেছি, পাইনি। বুঝতে পারি না আমার ট্রাঙ্কের নিচে, যেখানে সেই 1935 সালে ওটা রেখে দিয়েছিলাম, তারপর যে কোনো কারণেই হোক ওই ডায়েরিটা আর ছুঁয়ে দেখতে আমি ভরসা পাইনি। সেই ডায়েরিটা ওখান থেকে কে কিভাবে বের করে নিল, আর এতগুলো বছর পর কেই বা সেটা আবার আমার নাকের ডগায় রেখে দিয়ে গেল এমন একটা সময় যখন আমি দুরারোগ্য রোগে একরকম শয্যাশায়ী। আমার মৃত্যুর জন্য দিন গুনছি। ডায়েরিটা কেমন করে উধাও হয়ে গিয়েছিল সে রহস্য নিয়ে আর মাথা ঘামাতে চাই না। ওটা যে পেয়েছি এটাই আমার মস্ত বড় লাভ। মৃত্যুর আগে অন্তত আর একবার ডায়েরিটা পড়ে নিতে পারবো আমি। রাতে শোয়ার আগে রতন আমায় যেমন নিয়মিত ওষুধ, ঘুমের বড়ি খাইয়ে দেয়, তেমনি খাইয়ে পাশের ঘরে শুতে চলে গেল। ভেবেছিলাম বহুকাল পরে ডায়েরিটা ফিরে পেয়ে আনন্দে নিশ্চিন্তে একটু ঘুমোবো, কিন্তু তা হলো না। গভীর রাতে একটা ঘটনা ঘটল। আমার বিছানার কাছে একটা ছোট্ট টেবিলে কিছু দরকারি ওষুধপত্র, টর্চ আর একটা ঘড়ি থাকে। মাঝে মাঝে যখন ঘুম ভেঙে যায় তখন ঘড়িতে দেখি কটা বাজলো। প্রহর গুনি কখন ভোর হবে। আজ হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। কি ব্যাপার? রতন কি এ ঘরে ঢুকেছে? মশারির মধ্যে থেকে হাত বাড়িয়ে টর্চটা নেওয়ার আগেই দেখলাম ঘরের মধ্যে একটা দীর্ঘ ছায়া মূর্তি। ক্রমে সেটা মানুষের মতো আকৃতি নিল। পরিষ্কার দেখলাম তার গায়ে রাজপোশাক ঝলমল করছে। কোমরে মস্ত বড় একটা তলোয়ার, পায়ে ভেলভেটের নাগরা মনে হলো। বিগত যুগের কোনো এক সুলতান। নিশ্চয়ই ভুল দেখেছি,
এই মনে করে উঠে বসে দু চোখ রোগড়ে নিলাম একটু। না, ভুল নয়, সত্যি কোনো সুলতান দাঁড়িয়ে আছেন মাত্র 10 হাত দূরের দেওয়ালের কাছে। তাকিয়ে আছেন আমার দিকে আগুন ঝরা চোখ নিয়ে। হঠাৎ দেওয়ালে আঙুল দিয়ে কিছু যেন লিখলেন তিনি, তারপরে ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেলেন। আমি উঠতে গেলাম, কিন্তু পা দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো। এতকাল পরে উনি হঠাৎ কেন এবং কি করে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে উঠে এসে আমার এই গরিবখানায় দেখা দিলেন বুঝতে পারলাম না। তবে উনি যে ক্রুদ্ধ হয়েছেন তা বুঝতে আমার ভুল হয়নি। সকালবেলা রতন গরম কফি নিয়ে এসে ডাকাডাকি করতে ঘুমটা ভেঙে গেল। ধর্মর করে উঠে পড়লাম। তারপর কফি খেয়ে সুলতান যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে এগিয়ে গেলাম। কি আশ্চর্য! দেওয়ালে ফরাসি ভাষায় কাঁপা কাঁপা হাতে অস্পষ্ট কয়েকটা লাইন লেখা। ফরাসি ভাষাটা কিছুটা শিখেছিলাম এক সময়, তাই উদ্ধার করে ফেললাম। লেখা আছে, সাবধান, এই ডায়েরির কোনো অংশ কাউকে পড়ে শোনাবে না। যদি শোনাও তাহলে তোমার স্বাভাবিক মৃত্যুর আগেই আমার হাতে তোমাকে মরতে হবে। নিচে কোনো সই নেই, তার বদলে আছে হাতের ছাপ। আঙুল তো নয়, শুধু সরু সরু কয়েকটা হাড়। সেই ক্রুদ্ধ নিষ্ঠুর সুলতানের আত্মা আমাকে সাবধান করে দিয়েছিলেন আমি যেন ডায়েরির লেখা কাউকে না পড়ে শোনাই। কিন্তু ডায়েরির গোপন কথা নিয়ে লিখতে পারি কিনা সে বিষয়ে কিছু বলেননি। আর লিখলেও যদি তিনি আমার কোনো ক্ষতি করেন তো করুন, ভয় পাই না আমি আর। কারণ আমি তো মৃত্যুর দরজায় এমনিতেই পা বাড়িয়েই রয়েছি। তাই ডায়েরির কথাটা বেলা শুরু করি। সুলতান সাইফুদ্দিন হামজা শাহ বা ফিরোজ শাহ ছিলেন গৌড়ের সুলতান। সময়টা 1500 শতাব্দীর শেষ দিকে, আজ থেকে প্রায় 500 বছর আগে। তিনি যে কি নিষ্ঠুর ছিলেন তা পরে বলবো, এখন আগের ঘটনায় আসি। জেকব অ্যান্টনি, যার সঙ্গে আমি গৌড় পান্ডুয়া ধ্বংসাবশেষের গোপন অভিযান চালিয়েছিলাম, সে ছিল একজন খ্রিস্টান পর্যটক এবং প্রত্নতত্ত্ববিদ। যেখানে যত প্রাচীন ধ্বংসস্তূপ আছে সেখানে সে অভিযান চালাতো। ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পুরনো জায়গা খোঁড়াখুঁড়ির অনুমতিও দিয়েছিল। তাতে দরকার হলে সে লোকজন নিয়েও অনুসন্ধান চালাতে পারত। আমি থাকতাম দেশের বাড়িতে। মা বাবা মারা গেছেন আমার ছোটবেলায়। আমার কেউ কোথাও ছিল না, ফলে বেশ বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠেছিলাম আমি। বাবার কিছু টাকা জমানো ছিল, মাথা গোঁজার একটা ঠাঁইও ছিল, আর ছিল কিছু ধান জমি। কাজেই একা মানুষের বেশ কেটে যেত। এছাড়া আমি আরেকটা খুব মজাদার কাজ করতাম, গাইডের কাজ। আমাদের এলাকায় অনেক পুরনো মন্দির ছিল। বর্ধমান মহারাজার রাজবাড়িটা বোধহয় এখনো আছে। সারা বছর টুরিস্টরা আসতো। তাদের আমি খুব আগ্রহ ভরে সেই সব মন্দির, রাজপরিবারের ইতিহাস শোনাতাম। অবশ্য বাবার কাছ থেকেই সবকিছু শুনেছিলাম। বাবা একসময় রাজ এস্টেটে কাজ করতেন।
টুরিস্টরা খুশি হয়ে আমাকে কিছু বকশিসও দিত। সেটাও আমার একটা লাভ ছিল। আর একটা নেশা আমার ছিল, বনে জঙ্গলে যেখানে যত ভাঙা মন্দির মসজিদ আছে সেখানে ঘুরে বেড়ানো। কত কিছু যে লক্ষ্য করতাম তা বলে বোঝানো যাবে না। সেদিনও বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে ঘুরছিলাম। এখানে লম্বা সারি দেওয়া বহু প্রাচীন ইটের গাঁথুনি আছে। অনেক জায়গাতেই ইট নেই, হয়তো ভেঙে পড়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে। এখানে বড় একটা কেউ আসে না, তাই আমি বেশ একা একা ঘুরে বেড়াই। এই ইটের সারিগুলো দেখে আমার কত কি যে মনে হয় যা কাউকে বলা যায় না। লোকে পাগল বলবে শুনলে। হঠাৎ জুতোর মচমচ শব্দ শুনে সেই দিকে চমকে ফিরে তাকিয়ে দেখি কোট প্যান্ট পরা, মাথায় হ্যাট দিয়ে একজন লোক মুখে চুরুট গুঁজে এই দিকেই আসছে। কাঁধে তার একটা মস্ত চামড়ার ব্যাগ। আমাকে দেখে চুরুট সরিয়ে হেসে বলল, What are you doing here, young man? লোকটার গায়ের রং কালো, ঠোঁটের ওপর পুরু গোঁফ, বেশ সুস্থ সবল বেঁচে খাটো চেহারা, দু চোখে ধূর্ত চাহনি। দেখলেই মনে হয় শুধু পরিশ্রমী নয়, সাহসীও বটে। উত্তরে আমি বললাম, আপনি কোত্থেকে আসছেন? আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি। লোকটা ঝপ করে ঘাসের ওপর বসে ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে নিয়ে আমাকে বলল, আমার নাম জেকব অ্যান্টনি। আপাতত এসেছি কর্ণসুবর্ণ থেকে। কর্ণসুবর্ণ কোথায় জানো তো? তা জানি বই কি, মুর্শিদাবাদ জেলায়, ঐতিহাসিক জায়গা। একসময় বাংলার রাজধানী ছিল তো। ভেরি গুড। তুমি তাহলে হিস্টোরিক্যাল জায়গার খবর রাখো, হ্যাঁ? হ্যাঁ, ঐতিহাসিক জায়গাগুলো দেখার আমার খুব ইচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তা আপনি আমাদের এখানে কোনো কাজে এসেছেন? বাহ, আসবো না? তোমাদের এই কালনা তো বহু পুরনো জায়গা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালের কালনার বানান কি লেখা হতো জানো? আমি মাথা নাড়লাম। CULNA, খুলনা। শুনে আমি অবাক হয়ে গেলাম। এখানে মুসলমান আমলের বেশ কয়েকটা ভাঙা মসজিদ আছে। বর্ধমান রাজাদেরও অনেক কীর্তি আছে। সেসব দেখার জন্যই এসেছি। বর্ধমানের রাজাদের দুটো সমাজ বাড়িও আছে, একটা পুরনো সমাজ বাড়ি আর একটা নতুন সমাজ বাড়ি। হোয়াট? সমাজ বাড়ি? হ্যাঁ, রাজপরিবারের মারা যাওয়া সদস্যদের অস্থিভস্য ওই দুটো সমাজ বাড়িতে রাখা আছে। শুধু হাড় আর ছাই? ওতে আমি তেমন একটা ইন্টারেস্টেড নই, ইয়ং ম্যান। আমি চাই কফিনের মধ্যে রাজাদের বডি, ডেড বডি। সেরকম কিছু আছে? কথাটা বলতে বলতে জেকবের চোখ দুটো কেমন চকচক করে উঠল। আমি মাথা নেড়ে বললাম, না, তা বোধহয় নেই। জেকব আমার কথায় হতাশ হল। এভাবেই জেকবের সঙ্গে আমার প্রথম আলাপ। কথায় কথায় জেকব জানালো দুদিন আগে সে এখানে এসেছে, একটা হোটেলে উঠেছে। এর মধ্যে পুরনো মন্দির মসজিদগুলো সব দেখা হয়ে গেছে। এখন ঘুরতে ঘুরতে এই নদীর ধারে এসে পড়েছে। আমি তখন সেই ইটের শাড়িগুলো দেখিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইগুলো কি আপনি বলতে পারেন সাহেব? জেকব দু একটা ইট পরীক্ষা করল, তারপর বলল, মনে তো হচ্ছে কোনো রাজবাড়ির ভাঙা পাঁচিল। নো নো সাহেব, ইউ আর রং। এগুলো হচ্ছে নীল চাষের জায়গা। আগে ইটের বড় বড় চৌবাচ্চা করে নীল গাছ ভিজিয়ে রাখা হতো। নীলকর সাহেবরা আমাদের দেশের গরিব চাষিদের ওপর কত যে অমানুষিক অত্যাচার করেছে তা তো জানো না? জানি জানি ইয়ং ম্যান, সব জানি। শুধু জানতাম না যে তোমাদের কালনাতেও নীল চাষ হতো। এরপর আরো দুদিন জেকব আমাকে সঙ্গে নিয়ে ঘুরল। আমার সৌভাগ্য, আমাকে ওর খুব ভালো লেগেছে। তারপরে
সে আমায় একটা লোভনীয় প্রস্তাব দিল। বলল, তুমি কখনো মালদা গিয়েছো? গৌর পান্ডুয়া দেখেছো? না। সে কি, গৌর পান্ডুয়া না দেখলে বাংলার সুলতানদের ইতিহাস জানা যায় না। সারি সারি ধ্বংসাবশেষের মধ্যে এখনো লুকিয়ে আছে কত ঐশ্বর্য, সে তুমি না দেখলে ভাবতে পারবে না। আপনি গেছেন গৌড় পান্ডুয়া? জ্বলন্ত চুরুটটা মুখ থেকে সরিয়ে নিয়ে জেকব হেসে বলল, এক আধবার নয় 13 টাইমস, 13 বার, বুঝলে? এতবার গিয়েও আবার যাবেন? হ্যাঁ, তার কারণ আমি শুধু টুরিস্টদের মতো চোখের দেখা দেখি না ইয়াং ম্যান, আমি কিছু খুঁজে বেড়াই। কি খুঁজেন? তা আমি এখন তোমাকে বলবো না। তুমি যাবে আমার সঙ্গে? আমি সানন্দে বলে উঠলাম, নিশ্চয়ই যাব। তবে একটা কথা, আমি যেখানে যেখানে যাব, যা যা করব, কোনো কিচ্ছু জিজ্ঞেস করতে পারবে না, আর কোনো দিন কাউকে কিচ্ছু বলতে পারবে না। এই, আচ্ছা, ঠিক আছে। আর একটা কথাও মনে রেখো, আমার সাথে যদি বিশ্বাসঘাতকতা করো, ফল কিন্তু ভয়ানক খারাপ হবে। ঠিক আছে। তাহলে আর কালনায় থেকে লাভ নেই, কালই বেরিয়ে পড়ি। প্রথমে কোথায় যাব? মালদা, সেখান থেকে গৌড় পান্ডুয়া। আচ্ছা, মালদহ নাম কেন তুমি বলতে পারো? ও কথা আমার জানা ছিল না। আমি মাথা নেড়ে না বললাম। কেউ কেউ বলেন মলদ নামের একটি ট্রাইব বা সম্প্রদায় ছিল, এই মলদ থেকে নাম হয়েছে মালদহ। আবার কেউ কেউ বলেন ফরাসি মাল আর বাংলার দহ, এই দুটি শব্দ মিলে হয়েছে মালদহ। মাল শব্দের মানে ধন দৌলত, আর দহ শব্দের মানে সাগর, তাই মালদহের মানে ধন দৌলতের সাগর। এই নামই বুঝিয়ে দেয় মালদহের মধ্যে প্রাচীন ঐশ্বর্য এখনো কত লুকিয়ে আছে। কথাটা বলতে বলতে জেকবের চোখ দুটো লোভীর মতো চকচক করে উঠল। আমার কেন জানি না সেটা খুব একটা ভালো লাগলো না। যারা টুরিস্ট, যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খুঁড়ে প্রাচীন ইতিহাস খুঁজে বেড়ায়, ধন ঐশ্বর্যের কথায় তারা এমন লোভী হবে কেন? যাই হোক, পরের দিনই আমরা মালদা রওনা দিলাম। আজকের দিনে যারা গৌড় পান্ডুয়া দেখতে যাবেন, তারা কল্পনাও করতে পারবেন না সেই সময় সেখানকার অবস্থা কিরকম ছিল। চারিদিক ফাঁকা, এদিক ওদিক ধুধু করছে মাঠ, দুধারে বাবলা গাছ, কোথাও বা আম বাগান, কাঁচা ধুলো ভরা রাস্তা, জনমানব শূন্য। মাঠের ওপর দিয়ে দুপুরবেলা হু হু করে গরম বাতাস বয়। মনে হয় যেন কত যুগের মৃত ক্ষুব্ধ আত্মারা দীর্ঘশ্বাস ফেলছে, যেন বলছে আর ওদিকে এগিয়েও না, ওখানে শুধু এখন আমাদের রাজত্ব, ভালোয় ভালোয় ফিরে যাও। গৌড় পান্ডুয়ার মুখে যে কয়েকটা আদিবাসীদের মাটির ঘর ছিল, সূর্য ডোবার আগেই সেসব ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যেত, কেউ বেরোতো না। একটা অজানা ভয়, সে ভয় যে কিসের ভয় তা কেউ বলতে পারত না। শুধু মনে হতো মৃত নিষ্ঠুর সুলতানদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়াচ্ছে। জীবিত অবস্থায় যেমন, তেমনি মৃত্যুর পরও কখন যে কার ওপর তাদের কোপের দৃষ্টি পড়বে কেউ তা বলতে পারত না। জেকব অ্যান্টনি অবশ্য এসব বিশ্বাস করত না। সে বলতো সব মূর্খ ভীতু মানুষদের মনের ভুল, অন্ধ কুসংস্কার। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যা ঘটল, যাকে সে কথা এখন আমার সেই ডায়েরি থেকে আপনাদের পড়ে শোনাই। 5ই মার্চ 1935। নতুন কিছু দেখার আনন্দে মনটা নাচছে।
আজ রানাঘাট স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জারে উঠে লালগোলায় নামলাম, তারপর লালগোলা ঘাট। সেখান থেকে স্টিমারে পদ্মা পার হলাম। উফ, সে কি রোমাঞ্চ! এসব পথে আমি আগে আসিনি। জেকব এক মনে কি সব যেন নোট নিচ্ছে। আমরা গোদাগাড়ি ঘাটে নামলাম। সেখান থেকে মিটার গেজের ট্রেনে মালদা ফোর্ট স্টেশন, তারপর আবার জলযাত্রা। এবার মহানন্দা নৌকোয় পার হয়ে এসে পৌঁছলাম মালদা টাউনে। নামেই টাউন, টাউনের চাকচিক্য কিছুই নেই। প্রাচীন ঐতিহাসিক স্মৃতির চাদর জড়িয়ে শহরটা যেন নতুন যুগের মানুষদের অবাক হয়ে দেখছে। এখানে হোটেল টোটেল বিশেষ কিছু নেই, অথচ হোটেল ছাড়া উঠবো কোথায়? দুজনের সঙ্গেই হালকা বেডিং রয়েছে, তাতে টর্চ তো আছেই, তাছাড়া জামা কাপড়, চটি জুতো, তেল, সাবান, গায়ের চাদর, দড়ি, ছুরি ইত্যাদি আরও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। একজন দোকানদারকে বলতেই সে একটা হোটেলের ঠিকানা দিল। হোটেলটা গোলপট্টিতে, বিহারি ঠাকুরদের হোটেল, নতুন হয়েছে। এখানে সবচেয়ে পুরনো হোটেল কালীর থানের উত্তর দিকে। সেখানেও জায়গা ছিল, কিন্তু জেকবের পছন্দ হলো না। 7ই মার্চ এখানে আসতে বেশ ধকল গিয়েছিল, তাই জেকব যখন বলল একটা দিন রেস্ট নেব, তখন বেশ খুশি হলাম। কিন্তু সে নিজে রেস্ট নিল না, চা খেয়েই বেরিয়ে পড়ল কোথায়। ঘন্টা চারেক পরে ফিরল। জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? উত্তরটা এড়িয়ে গিয়ে সে শুধু বলল, এই একটু গিয়েছিলাম আর কি। ওর এই এড়িয়ে যাওয়াটা আমার ভালো লাগলো না। বুঝলাম বয়সে কম বলেই আমাকে উপেক্ষা। মুরকে নতুন জায়গা দেখবো বলে এসেছি, সেটুকু দেখা হলেই আমি খুশি। সকালে চা, টোস্ট আর ডিমের অমলেট খেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়লাম। জেকবের পরামর্শে একটা ওয়াটার বটল কিনে নিয়েছি। ও বলছিল, ওখানে কিন্তু খুব জলের কষ্ট। কাছাকাছি এমন কোনো ঘর বাড়ি নেই যেখানে জল চেয়ে পাওয়া যাবে। এতক্ষণে জিজ্ঞেস করতে সাহস পেলাম, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? গৌড়। আর পান্ডুয়া? জেকব তখন কোনো উত্তর দিল না। বুঝলাম প্রশ্ন করাটা ঠিক পছন্দ করছে না। একটু পরে বলল, যদি দরকার বুঝি তাহলে অন্যদিন। গৌড় পান্ডুয়া আমরা একসঙ্গে বলি বটে, কিন্তু গৌড় একদিকে, পান্ডুয়া অন্যদিকে। আমি সত্যিই বোকা। একটু আগেই ধমক খেয়ে ফের প্রশ্ন করলাম, আচ্ছা মালদার নাম কি ইংরেজ বাজার? উত্তরে জেকব শুরু বলল, গাড়িতে উঠে পড়ো। ব্যাস, আর কোনো কথা নয়। গাড়িতে উঠে পড়লাম। গাড়ি মানে এক ঘোড়ার এক্কা গাড়ি, আগেই ঠিক করে রাখা হয়েছিল। উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। সময়টা মার্চ মাস, অর্থাৎ ফাল্গুন মাস। শীত নেই, গরমের কোনো কষ্টও নেই, আকাশ পরিষ্কার। সকাল 7টায় এক্কা ছাড়ল। বেশ তেজি ঘোড়া। মালদহ ছাড়ার একটু পরেই মধ্যপুরে একটা শিব মন্দিরের কোল ঘেঁষে যে রাস্তাটা মোচড় খেয়ে সোজা দক্ষিণে চলে গেছে, সেই দিকে আঙুল তুলে জেকব বলল, এই যে শিব মন্দিরটা দেখছো, ওটা প্রতিষ্ঠা করেছিলেন জনৈক রাজা রায়চৌধুরী। এই রাস্তাটার নাম গৌড় রোড। কোম্পানির আমলে এর নাম অবশ্য ছিল নবাবগঞ্জ রোড, আবার নবাব বা সুলতানি আমলে নাম ছিল শাহী সড়ক। আমি তখনই সেটা নোট করে নিলাম। মনে মনে খুশিও হলাম। যাক, জেকব অনুগ্রহ করে মুখ খুলেছে। বেশ যাচ্ছিলাম। সকালের রোদটা মিষ্টি লাগছিল। দুপাশে ধুধু প্রান্তর, ঝিরঝিরে হাওয়া। জানলাম গৌড় নগরে ঢুকতে খুব একটা বেশি দেরি নেই। পুরনো গড় পার হলেই গৌড় দর্শন শুরু হবে। এই সময় উটকো একটা বিপত্তি শুরু হলো। কোথা থেকে জানি না একটা কাক উড়ে এসে আমাদের মাথার উপর চক্কর কাটতে লাগলো, আর বিকট একটা শব্দে ক্যা ক্যা করে ডাকতে লাগলো। কাক যে অত বড় হয় আমি তো জীবনে দেখিনি। পাহাড়ের দেশের হলেও না হয় কথা ছিল, কিন্তু এ তো একেবারে আমাদের সুজলা সুফলা বাংলা। শুধু আকারেই বিরাট নয়, চোখ দুটো কেমন যেন ঘুরছে। মনে হচ্ছিল এখনই ঠোঁট দিয়ে ঠোক্কর মারবে। গাড়োয়ান দু একবার চাবুক তুলে শূন্যে ঘোরালো। কাকটা পালালো বটে, কিন্তু একটু পরেই আবার তেড়ে এলো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি।
এবার কাকটা জেকবের মাথার কাছে ঘুরতে লাগলো। জেকব মুখ তুলে ভ্রু কুঁচকে কাকটার দিকে তাকালো। কাকটা তারপর হঠাৎ পালিয়ে গেল। জেকব গাড়োয়ানের উদ্দেশ্যে বলল, জোর সে হাঁকাও। গাড়োয়ান জোরে চাবুক কষালো ঘোড়াটার পিঠে। কেন যে জেকব জোরসে হাঁকাতে বলল আর কেনই বা গাড়োয়ান গাড়ি ছুটিয়ে দিল, তার কারণ বুঝতে পারলাম না। সামান্য কাকের ভয়ে? কাকটা বোধহয় সামান্য ছিল না। হঠাৎ ঘোড়াটা ডেকে উঠল। সঙ্গে সঙ্গে দেখলাম সেই বিকটাকার কাকটা জেট বিমানের মতো ডাইভ দিয়ে জেকবের মাথার ওপর নেমে আসছে। এবার জেকব যা করলো তা আমি ভাবতেও পারিনি। হঠাৎ পকেট থেকে রিভলভারটা বের করে কাকটাকে লক্ষ্য করে দুবার গুলি ছুঁড়ল। আমি সচক্ষে দেখলাম দুটো গুলি কাকটার পেটে লাগলো, কিন্তু কাকটার কিছুই হলো না। এক ফোঁটা রক্তও পড়ল না, দিব্যি উড়ে পালালো। আমার মতোই জেকবও উড়ন্ত কাকটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়োয়ান ফিরেও তাকালো না। সে জোরে গাড়ি ছোটাচ্ছে, যেন তাড়াতাড়ি এই জায়গাটা পেরোতে পারলে বাঁচে। আমি দুটো জিনিস ভেবে অবাক হলাম। দুটো গুলি খেয়েও কাকটা উড়ে পালালো কি করে? আর জেকব সঙ্গে রিভলভার রাখে? এ তো তাহলে সোজা লোক নয়। আমাকে হতভম্ব হয়ে থাকতে দেখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জেকব আমার দিকে তাকিয়ে একটা চুরুট ধরিয়ে বলল, ভয় কি? আমি তো আছি। হঠাৎ জেকব ভয়ের কথা কেন বলল বুঝলাম না। সত্যি বলতে কি, আমি খুব একটা ভয় পাইনি। ভয়ের তো কোনো ঘটনাও ঘটেনি। আমি শুধু অবাক হয়েছিলাম এই ভেবে যে কাকটা দুটো গুলি খাওয়া সত্ত্বেও মরল না। এক মুখ ধোঁয়া ছেড়ে জেকব সহজভাবে বলল, তখন যেন তুমি কি জানতে চাইছিলে? ও হ্যাঁ, মালদারি নাম ইংরেজ বাজার কিনা। শুনে রাখো, ইংরেজরা এদেশে আসার পর মহানন্দা নদীর পশ্চিম পাড়ের জমি কোনো এক রাজা রায়চৌধুরীর কাছ থেকে মাত্র 300 টাকায় কিনে নেয়। সেখানে 1682 খ্রিস্টাব্দে তারা ইংরেজাবাদ শহর গড়ে তুলল মোগলদের অনুকরণে। তারপর 1771 খ্রিস্টাব্দে গড়ল ইংরেজ বাজার। সাধারণ লোকের মুখে মুখে কথাটা দাঁড়ালো ইংরেজাবাদ। কথাটা আসলে ইংরেজ বাজার। এরই নাম মালদহ। নীলকুঠির ইংরেজরা এখানে রং তৈরি করত, তাই রং প্লাস ইংরেজ প্লাস বাজার রংরেজ বাজার হয়ে গিয়েছিল। কি বুঝলে? আমি নোট করে নিলাম। এক্কা ছুটে চলেছে। মাঝে মাঝে খোলা মাঠের ওপর দিয়ে ঈষৎ দমকা গরম হাওয়া ধুলো উড়িয়ে নিয়ে আসছে। বাতাসটা কেমন যেন একটা। এই ধরনের বাতাসের সঙ্গে অন্তত আমার পরিচয় নেই। সকালে যে ফুরফুরে বাতাসে আরাম পাচ্ছিলাম, এখন সেই বাতাস আর নেই। এখন শুধু শরীরেই নয়, মনের ভেতরেও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে আর গিয়ে কাজ নেই, ফিরে যাই। কেন যে এমন মনে হচ্ছে তা বুঝতে পারলাম না। গৌড় আসতে আর মাত্র কয়েক মাইল। লক্ষ্য করলাম ঘোড়াটার ছোটার গতি কমে আসছে। গাড়োয়ান কয়েকবার চাবুক কষালো। শেষে ঘোড়াটা ডাকতে ডাকতে একেবারে দাঁড়িয়ে পড়ল। কিছুতেই আর তাকে নড়ানো যায় না। গাড়োয়ান গাড়ি থেকে নেমে ঘোড়াটাকে দেখল। না, অসুখ বিসুখ কিছু হয়নি, তেমন একটা ক্লান্তও নয়। তাহলে আর যেতে চাইছে না কেন? গাড়োয়ান অনেক চেষ্টা করলো, কিন্তু ঘোড়াটা নড়ল না। গাড়োয়ান তখন নিরুপায় হয়ে বলল, বাবু, ঘোড়াটা তো আর যেতে চাচ্ছে না। বিরক্ত হয়ে জেকব জিজ্ঞেস করলো, কেন? কি জানি, বুঝতে পারছি না। এর আগেও তো ঢের সওয়ার এনেছি বাবু, এমন কখনো হয়নি। তারপরই হঠাৎ বলল, বলছিলাম কি বাবু, হাওয়াটাও আজ বড্ড ভারী। আপনারাও না হয় নাইবা গেলেন। কেন যাব না কেন? গাড়োয়ান ইতস্তত করে বলল, যেখানে যাচ্ছেন সে জায়গাটা ভালো নয় বাবু। সুলতানদের আমলে কত খুন জখম হয়ে গেছে। ওখানে তো কবরের পর কবর। এনারা আজও আছেন বাবু, ঘুমিয়ে থাকেন। যে
জেগে উঠলে আর রোকে নেই কারো। যত সব বোগাস কথাবার্তা। বিরক্ত হয়ে জেকব একটা চুরুট ধরালো। একান্তই যখন যাবেন বাবু, তখন এই পথটুকু হেঁটেই চলে যান। এ তো পিয়াসবাড়ির দিঘি দেখা যাচ্ছে, এখান থেকেই গৌড়ের শুরু। তাকিয়ে দেখলাম বহু দূরে জলের মতো কি যেন অনেকখানি জায়গা জুড়ে চিকচিক করছে। 7ই মার্চ বেলা 11টা। আরও একটা মুশকিল হয়েছে। গাড়োয়ানকে বলা হয়েছিল গৌড়ে 2-3 দিন থাকতে হবে, এর জন্য ওকে মোটা রকম টাকা দেওয়া হবে। ওকে থাকতে বলার কারণ, গৌড় থেকে ফেরার জন্য কোনো রকম গাড়ি পাওয়া যায় না। গাড়োয়ান টাকার লোভে রাজি হয়েছিল, কিন্তু ঘোড়াটা এই রকম বিগড়ে যাওয়ায় গাড়োয়ান কিছুতেই থাকতে চাইল না। আরও আশ্চর্যের ব্যাপার, এক্কার মুখ মালদার দিকে ফেরাতেই ঘোড়া দিব্যি ছুটতে লাগলো। জেকবের দিকে তাকিয়ে দেখি ও বেশ চিন্তিত। জিজ্ঞেস করলাম, কি ভাবছেন? কিছু না, হাঁটো। হাঁটতে হাঁটতে আমরা সেই পিয়াস বাড়ির কাছে এসে পৌঁছলাম। স্বচ্ছ টলটলে জল। আমরা দিঘির পাড়ে বসে একটু বিশ্রাম করলাম। কি চমৎকার জল না? হ্যাঁ, খুবই ভালো জল। নাম পিয়াস বাড়ি, তা বলে খেতে যেও না জানো। কেন? আবুল ফজল তার আকবর নামায় একটা কিংবদন্তির কথা লিখেছেন। কিংবদন্তি অনুযায়ী এই যে জল দেখছো, এটা বিষাক্ত। মোগল আমলে মৃত্যুদণ্ডের আসামিদের কয়েকদিন জল খেতে দেওয়া হতো না। তারপর যখন তেষ্টায় বুক ফেটে যেত, যখন জল জল করে চিৎকার করত, তাদের এই দিঘির পাড়ে এনে ছেড়ে দেওয়া হতো। এই টলটলে জল দেখে তারা উন্মাদ হয়ে ঝাঁপিয়ে পড়তো জলে, অঞ্জলি ভরে জল খেত, কিন্তু তারপরই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত। দূর, এই জল কি এখনো বিষাক্ত নাকি? তা বলতে পারি না, খেয়ে দেখিনি কখনো। তবে আকবর নাকি এই নিষ্ঠুর প্রথা বন্ধ করে দিয়েছিলেন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম দিঘিটার দিকে। দিঘির পাড়ের গাছগুলো কেমন যেন শুকনো শুকনো। গরু ছাগল 4টে চড়ছে বটে, কিন্তু তাদের জল খেতে দেখলাম না। বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে আমরা উঠে পড়লাম। সেখান থেকে কাছেই আদিবাসীদের গ্রামে নিয়ে চলল জেকব। 13 বার এখানে এসেছে ও। অনেক আদিবাসীর সাথে চেনাশোনাও আছে। আদিবাসীদের মাতব্বরকে কিছু টাকা দিয়ে আড়ালে নিয়ে গিয়ে তার সঙ্গে কিসব যেন কথাও বলল। 2 দিনের জন্য থাকার ব্যবস্থা হলো। কিন্তু আমি লক্ষ্য করলাম আদিবাসীরা জেকবকে দেখে খুব একটা খুশি হলো না। পিয়াসবাড়ি থেকে গৌড়ের পথ সোজা এগিয়ে গেছে। এই পথ থেকে ডান দিকে আর একটা রাস্তা চলে গেছে, যার মুখে রামকেলি গ্রাম। বৃন্দাবন যাওয়ার পথে এখানে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব এসেছিলেন। এখানেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন সুলতান হুসেন শাহের 2 জন মন্ত্রী, দাবির খাস ও সাকার মালিক। শ্রীচৈতন্যদেবের পূর্ণ স্পর্শে মন্ত্রীরা পরম বৈষ্ণব হয়ে গিয়েছিলেন। তাদের নতুন নাম হয়েছিল রূপ এবং সনাতন গোস্বামী। আমরা এগিয়ে চলেছি। জেকব অন্যমনস্ক, তবে আমার প্রতি কিঞ্চিত সদয়। জিজ্ঞেস করলে মাঝে মাঝে উত্তর দিচ্ছে। এইভাবেই দেখলাম মদনমোহনজির মন্দির, সনাতন গোস্বামীর প্রতিষ্ঠিত শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড। দেখলাম রূপ গোস্বামীর তৈরি রূপসাগর। তারপরেই দক্ষিণে কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে বিশাল এক ভগ্ন প্রাসাদ। এটাই ইতিহাস বিখ্যাত 12 দুয়ারি। এর একটু দূরেই দাঁড়িয়ে আছে খুব উঁচু একটা প্রাচীর, নাম দাখিল দরওয়াজা। শাহী নগর কেন্দ্র অর্থাৎ রাজবাড়ির প্রবেশের উত্তর দরজা ছিল এই দরজা। বিশাল আকার, অবাক হয়ে দেখতে হয়। এই দরজার মাথায় দাঁড়িয়ে গৌড়ের সুলতানরা বিজয়ী সৈনিকদের অভিবাদন গ্রহণ করতেন কান ফাটানো তোপধ্বনির শব্দে। আমি যখন অবাক হয়ে এইসব দেখছি, জেকব তখন মাটিতে বসে ব্যাগ থেকে খাতাপত্র বের করে কি সব যেন নকশা দেখছে। হঠাৎ পাশ থেকে কে যেন বলে উঠল, আসসালামু আলাইকুম।
চমকে চেয়ে দেখি এক মুখ পাকা দাড়ি আলখাল্লা পরা দীর্ঘকাল ফকিরের মতো একজন দাঁড়িয়ে রয়েছে। সে জিজ্ঞেস করলো, গাইড? জেকব ভয়ানক বিরক্ত হয়ে বলল, না না, গাইডের দরকার নেই। ফকির মিনতি করে বলল, সব ভালো করে দেখিয়ে দিব বাবু, যা খুশি তাই দিবেন। বলছি তো গাইড লাগবে না, তুমি যাও এখন। না বাবু, নিজেরা হয়তো ঘুরে ঘুরে সবই দেখবেন, কিন্তু শুধু দেখে কি হবে? বহুত সারি কাহানিয়াঁ হ্যাঁ যা আমি জানি, কিন্তু আপনারা জানেন না। কে তো জনের কে তো দুঃখ, চোখের জল, কে তো খুন। ফিরোজ মিনারের নাম শুনেছেন তো? ফিরোজ নামটা শুনে জেকবের দু চোখ চকচক করে উঠল। ওর মাথায় কোনো খুন খেলল নিশ্চয়। উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, এখানে সুলতানদের কবরগুলো কোথায় আছে বলতে পারো? কে তো কবর চান আপনি? দিল্লির খাঁর কবর, ফতে খাঁর কবর, সুলতান হুসেন শাহের কবর, নসরত শাহের কবর, তার ছেলেদের কবর, আরো কে তো খানদানি রাজপুরুষদের কবর আছে হুজুর। और भी पुराना कब्र देखते चान तो बांग्ला कोट चलें। আগে তুমি ফিরোজ মিনার চলো, সুলতান ফিরোজের কথা জানতে চাই আমি। जी हुजूर। বেলা 12টা বাজে। আমরা দাখিল দরওয়াজাকে ডান দিকে রেখে চলেছি দক্ষিণ দিকে। পাশে পরিখা আর গড়। গড়ে চাষ হচ্ছে। দেখলে মনে হয় কি শান্ত, কি নিশ্চিন্ত জীবন। ফকির তার আলখাল্লা পরা দীর্ঘ দেহ নিয়ে আগে আগে চলেছে আমাদের পথ দেখিয়ে। জেকবের সন্ধানী দৃষ্টি চারিদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরেই মিনারের মাথাটা দেখা গেল। আমরা মিনারের সামনে গিয়ে দাঁড়ালাম। গাইড যা বলল তা থেকে জানলাম মিনারটার নাম ফিরোজ মিনার। অনেকে মনে করেন এটা বিজয় স্তম্ভ, আবার অনেকের মতে এটা মজিন মঞ্চ। মজিন মঞ্চ মানে কি আমি তা জানি না। গাইডকে জিজ্ঞেস করারও সময় পাইনি। আসলে ভয় হচ্ছিল বেশি প্রশ্ন করলে জেকব হয়তো বিরক্ত হবে। লোকটাকে এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। মিনারটা অনেকটা দিল্লির কুতুব মিনারের মতো, তবে অত উঁচু নয়। 5টা থাক, অর্থাৎ প্রায় 5 তলা। সবার উপরে রয়েছে কারুকার্যময় একটা গম্বুজ। সবচেয়ে বড় আকর্ষণ মিনারটা নীল রঙের টালিতে গাঁথা। গাইড জানালো মিনারটা তৈরি করেছিল হাবসি বংশীয় সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ। ফিরোজ শাহ অত্যন্ত খেয়ালি এবং জাঁকজমকপ্রিয় সুলতান ছিলেন। প্রচুর ঐশ্বর্য ছিল তার। জেকব এতক্ষণ অন্যদিকে মুখ ফিরিয়ে গাইডের কথাগুলো শুনছিল, যেন তার শোনার দরকার নেই। সে সবই জানে। প্রচুর ঐশ্বর্য, খেয়ালি আর জাঁকজমকপ্রিয় কথা তিনটে শুনে সে এবার গাইডের দিকে তাকালো। বলল, আমি তো এমন বইও পড়েছি যেখানে লেখা আছে সুলতান ফিরোজ শাহ নিজের কবর গৃহ কিরকম হবে, কি কি জিনিস দিয়ে সাজানো হবে তার ব্যবস্থা নিজেই করে গিয়েছিলেন। এ ব্যাপারে তুমি কিছু জানো ফকির সাহেব? গাইড মাথা নাড়ল। তবে আর তুমি ছাই জানো, কিছু জানো না। কথাটা বলে জেকব অবজ্ঞার দৃষ্টিতে গাইডের দিকে তাকালো। গাইডের মুখটা অপমানে থমথম করতে লাগলো, তবু সে তার কর্তব্য করল। ফিরোজ মিনার নিয়ে যে কিংবদন্তি আছে তা গড়গড় করে বলে গেল। সুলতান ফিরোজ শাহের খেয়াল হলো কি খুব উঁচু একটা মিনার তুলতে হবে, সমস্ত গৌড় সুলতানের কীর্তির মধ্যে যেটা সবচেয়ে শানদার বস্তু হয়ে থাকবে, আর মিনারের কারুকাজ হবে খুবসুরত। সঙ্গে সঙ্গে নগরের কাবিল রাজমিস্ত্রিকে ডাকা হলো। রাজমিস্ত্রি কাজে লেগে পড়লো। 1 মাস যেতে না যেতেই सुल्तान खबर नीते पाठान के तो दूर होलो। इतना बड़ा मीनार तैयार करा तो और चुटकियों का व्यापार ना, समय तो लगबे, किंतु अबूज अधैर्य सुल्तानेर आर तोर सोए ना। किसे रे तो जल्दी के जाने। एक दिन गुस्से में घोड़ाয় चोड़े लोग लश्कर लिए निजेई चले एलेन। काम देखे तिनी हताश होलेन। बहुत धीरे काज होच्छे। सुल्तान जिज्ञास करलेन एतो देरी केन होच्छे। राजमिस्त्री बुझाते चाइलो एसब काज
তাড়াহুড়াতে জলদবাজিতে হয় না। যে জিনিস বহুত যুগ ধরে কীর্তি হয়ে থাকবে তা তৈরি করতে তো বহুত সময়ও দিতে হবে। সুলতান রাজমিস্ত্রির এই কৈফিয়তে খুশি হলেন না। তার ভ্রু জোড়া কপালে লাফিয়ে উঠল, দু চোখে গুসার আগুন। তিনি হুকুম দিলেন, মিনার যত দূর উঠেছে সেখান থেকে এই অপদার্থটাকে ছুঁড়ে ফেলে দাও। সঙ্গে সঙ্গে রাজমিস্ত্রিকে উপরে টেনে নিয়ে গিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তাল গোল পাকিয়ে পড়ে রইল রাজমিস্ত্রির রক্তাক্ত দেহটা। কতখানি উঁচা হয়ে উঠেছিল মিনারটা, তখনই মিস্ত্রির তাল গোল পাকানো দেহটা দেখেই তা প্রমাণ পাওয়া গেল। সুলতান কিন্তু এসব নিয়ে মাথা ঘামালেন না, আদেশ করলেন তখনই আরো ভালো রাজমিস্ত্রি নিয়ে আসতে। এই হলো ফিরোজ মিনার কা কাহানি। কথা শেষ করে গাইড তার পাকা দাড়িতে হাত বোলাতে লাগলো। জেকব গাইডের কাছে এগিয়ে গিয়ে চাপা গলায় বলল, ফকির সাহেব, এই ফিরোজ শাহের কবরটা কোথায় বলতে পারো? হঠাৎ গাইডের ভ্রুজোড়া বেঁকে উঠল। কেন বলেন তো বাবু? তোমাকে অনেক টাকা দেব। ওসব মতলব ছাড়ুন বাবু সাহেব, এই জন্যই যদি এখানে এসে থাকেন তো বহুত ভুল করেছেন। বাড়ি ফিরে যান। হ্যাঁ, বাড়ি ফিরে যা। তোমার বিদ্যুৎ দৌড় আমার বোঝা হয়ে গেছে, এবার কেটে পড়ো তো। নাও ধরো। কথাটা বলে একটা টাকা ওর দিকে ছুঁড়ে দিল। তার ব্যবহার আমার যে কি খারাপ লেগেছিল তা বলে বোঝাতে পারবো না। গাইড মুখে কিছু বলল না, শুধু কেমন একরকম ভাবে জেকবের দিকে তাকালো। তারপর বলল, হুঁশিয়ার বাবু সাহেব, হুঁশিয়ার। বলে হনহন করে এগিয়ে গেল। টাকাটা ছুঁলও না। হঠাৎ মাথার উপর বিকট একটা শব্দ। চমকে তাকিয়ে দেখি একটা কাক মাথার উপরে ঘুরপাক খাচ্ছে। আরে, এ তো সেই কাকটা। কাকটা সোজা জেকবের মাথা লক্ষ্য করে ঠোঁট উঁচিয়ে নেমে আসতে লাগলো। স্পষ্ট দেখলাম কাকটার বুকে দুটো ছোট ছোট সাদা দাগ, বোধহয় সেই গুলির দাগ। জেকব তখনই রিভলভার বের করে কাকটাকে মারতে যাচ্ছিল। দূরে দাঁড়িয়ে গাইড হেসে বলল, আপনার গলিতে কোনো কাজ হবে না বাবু, ওটা পাকিটে ঢুকিয়ে রাখেন। কথাটা বলেই ডান হাত তুলে একবার শূন্যে ঘোরালো সে। হুস, যা ভাগি আছে, যা। সঙ্গে সঙ্গে কাকটাও দূর আকাশে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। যেসব ঘটনা দেখলাম ডায়েরিতে লিখতে লিখতে মন কেমন যেন স্তম্ভিত হয়ে যাচ্ছিল। এখন তো 1935 সাল, ইংরেজ আমল। এই যুগে এমন অসম্ভব অলৌকিক ঘটনা ঘটে। কাকটা তো বটেই, কিন্তু ওই ফকিরটাই বা কে? তার হাতের একটা ইশারাতেই কাকটা চলে গেল। তাছাড়া কেনই বা সে জেকবকে বলে গেল হুঁশিয়ার? এখনো কিছুই বুঝতে পারছি না। 7ই মার্চ বেলা 2টো। ফিরোজ মিনার দেখে ওখানে বসেই আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। মালদা থেকে লুচি, তরকারি আর মিষ্টি আনা হয়েছিল। রাতের খাবার ব্যবস্থা অবশ্য আদিবাসীটির ঘরে। জেকব মুরগির টাকা আগাম দিয়ে এসেছে। খাওয়া শেষ করে রুমালে মুখ মুছতে মুছতে জেকব বলল, তোমার সঙ্গে কয়েকটা কথা এবার পরিষ্কার করে বলে নি। ওর কথা বলার সুরে আমার বুকটা কেঁপে উঠল। 13 বার আমি এখানে এসেছি শুধু গৌড় দেখার জন্য নয়। আমি অনেক পুরনো বই খুঁজে খুঁজে পড়েছি। অনেক সুলতানের কবরের কথা আমি পেয়েছি, কিন্তু ফিরোজ শাহের কবরের কথা পাইনি। কোনো কোনো বইতে ফিরোজ শাহের কথা লেখা থাকলেও তা বিভ্রান্তিকর। এখানকার গাইডরাও সঠিক জানে না কোনটা আসলে ফিরোজ শাহের কবর। মৃতের পরিচয় যেসব পাথরে লেখা থাকে, যাকে বলে স্মারক প্রস্তর, তাই প্রায় 500 বছরে ভেঙে পড়েছে। কাজেই প্রকৃত ফিরোজ শাহের কবর কোনটা তা কেউ স্পষ্ট করে বলতে পারে না। কিন্তু আমি খুব পুরনো দুটো ফরাসি বইয়ে সেই কবরের হদিশ পেয়েছি, তার নকশাও করে এনেছি। খেয়ালি সুলতান নিজেই নিজের কবর গৃহ করে গিয়েছিলেন এক গোপন জায়গায়। কথাটা শুনে রাখো,
শুধু কবর নয়, কবর গৃহ। সেখানেই সুলতানের দেহ রয়েছে, আর তার সঙ্গে প্রচুর ঐশ্বর্য। যেমনটা মিশরের সম্রাটদের মমির সঙ্গে রাখা হতো, সেই রকম। আমি ওই ঐশ্বর্যের লোভেই এবার এসেছি। তোমাকে নিয়ে এসেছি আমার স্বার্থে। তুমি আমাকে সাহায্য করবে, কেননা ওই ঐশ্বর্য একা আমার পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। বুঝেছো? আমি রাগে দুঃখে ভয়ে চুপ করে রইলাম। শেষ পর্যন্ত একটা চোরের সঙ্গে আমি এখানে এলাম। চুপ করে থেকো না, যা বলবো তাই শুনবে, নইলে গুলি করে তোমায় মেরে এখানেই পুঁতে রেখে দিয়ে চলে যাব। কাক পক্ষীতেও টের পাবে না। আর যদি আমার কথা শোনো, তাহলে যা পাবো তার কিছু তোমাকেও দেব। তাতে তোমার সারা জীবন ভালোভাবে কেটে যাবে। আমি বেশ বুঝতে পারছিলাম আমি এই চোরটির হাতের মুঠোয় চলে গিয়েছি, আর নিষ্কৃতি নেই। এখন আমি ওর কথা মতো চললেও শেষ পর্যন্ত ও এই অপকর্মের সাক্ষীকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না। তাহলে আমি কি করব এখন? চোখে জল আসছে, আর লিখতে পারছি না। 8ই মার্চ সকাল 8টা। গতকাল রাতে ডায়েরি লিখতে পারিনি। যেসব ঘটনা ঘটে গেল তা এতই অসম্ভব আর এতই আকস্মিক যে কিছুই লেখার মতো অবস্থায় ছিলাম না। আজ কিছুটা ধাতস্থ হয়ে তারপর লিখছি। কাল রাত 9টার মধ্যে গরম গরম মুরগির ঝোল আর ভাত খুব তৃপ্তির সঙ্গে খেয়ে শুয়ে পড়লাম। আদিবাসীদের মোড়ল বা সর্দার মান্ডির বউ খুব চমৎকার মাংসটা রেঁধেছিল। ওরা থাকে পেছনের দিকে, খুবই গরিব, তাই জেকব টাকা দিয়ে এদের বশ করে নিয়েছে। আমার আর জেকবের জন্য পাশাপাশি দুটো দড়ির খাটিয়া, মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। জেকবও শুয়ে পড়েছে। দুপুর থেকে এখনো পর্যন্ত আমার সঙ্গে একটাও কথা বলেনি। খুব গম্ভীর, বোধহয় মনে মনে মতলব বাঁটছে কিছু। এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচতাম আমি, কিন্তু উপায় নেই। জেকব জানতে পারলে গুলি করে মারবে। শরীরের দিক থেকে না হলেও মনের দিক থেকে খুব ক্লান্ত ছিলাম। সেই অদ্ভুত কাকটা, ঘোড়াটার দাঁড়িয়ে পড়া, বৃদ্ধ ফকির গাইডের কথা, ফিরোজ শাহের নির্মম ব্যবহার, গাইডের হুঁশিয়ারি, আর সবচেয়ে বেশি জেকবের শাসানি আমার মনটাকে ভেঙে দিয়েছিল। বড় অসহায়, বড় ক্লান্ত লাগছিল নিজেকে, তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। রাত তখন কত জানি না। হঠাৎ আজানের শব্দে ঘুম ভেঙে গেল। চারিদিকে যত মসজিদ ছিল সব জায়গা থেকেই আজানের ধ্বনি ভেসে আসছে। আমি শুয়ে শুয়েই টর্চের আলোয় রিস্টওয়াচটা দেখলাম। রাত 2টো। এত রাতে কেউ আজান দেয় নাকি? তাছাড়া এখানে যতদূর ঘুরেছি কোথাও একটাও আস্ত মসজিদ চোখে পড়েনি, সবই ধ্বংসস্তূপ। তাহলে আজান কে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে? একবার ভাবলাম জেকবকে ডেকে জিজ্ঞেস করি, কিন্তু ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে হলো না। মরুকে যাক। আবার শুয়ে পড়লাম। আজানের ধ্বনিও হঠাৎ থেমে গেল। সঙ্গে সঙ্গেই চমকে উঠলাম। ঘোড়ার খুরের শব্দ। একটা নয়, কয়েকশো ঘোড়া যেন একসঙ্গে ছুটে আসছে। এই গভীর রাত্রে কোত্থেকে যে এত ঘোড়া আসছে কিছুতেই ভেবে পেলাম না। তারপরে শুনলাম চারপাশের প্রান্তর জুড়ে ঘোড়াগুলোর দাপাদাপি, সেই সঙ্গে তরোয়ালের ঝনঝনানি। আমি আর শুয়ে থাকতে পারলাম না। উঠে দরজার কাছে গেলাম। আদিবাসীদের ঘরে বড় একটাও জানালা থাকে না। তারা নাকি মনে করে অশুভ আত্মারা জানালা দিয়ে ঢুকে পড়ে। মোহন মান্ডির ঘরেও জানালা নেই। আমি দরজাটা একটু ফাঁক করে শব্দ লক্ষ্য করে তাকালাম। গাঢ় ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়েই দৃষ্টি তীক্ষ্ণ করে তাকালাম। দেখলাম এক অবিশ্বাস্য দৃশ্য। গোটা প্রান্তর জুড়ে অসংখ্য ঘোড়ার কালো কালো ছায়া, তাদের পিঠে এক একটা কালো কালো মূর্তি। সারা মাঠ জুড়ে তারা দাপাদাপি করছে।
তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। এ কি অদ্ভুত দৃশ্য দেখলাম! এ সবই কি আমার চোখের ভুল? হঠাৎ একটা ঘোড়ার খুরের শব্দ আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে কাঁটা হয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ঘোড়াটা কাছে এসে যেন কোথাও থামলো। তারপরে শুনলাম একটা মর্মান্তিক আর্তনাদ। জেরা হবো না, আমি বিপদগ্রস্ত। আমি জালালউদ্দিনের পুত্র শামসুদ্দিন। আমাকে আমাকে হত্যা করতে এসেছে আমারই দুজন কৃতদাস। বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও আমাকে। তারপরে একটা অস্পষ্ট গোঙানির শব্দ দুপুর রাতের বাতাসে মিশে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইলাম। আর কোনো শব্দ নেই। মনে মনে ভাবতে লাগলাম, এ রাতের কি আর ভোর হবে না? এসব কি শুনলাম? সুলতান শামসুদ্দিনকে তার দুই কৃতদাস হত্যা করেছিল, কিন্তু সে তো 1400 খ্রিস্টাব্দের কথা। এত বছর পর আজ সেই শামসুদ্দিনের মৃত্যু ভয়ে আড়ষ্ট গলা শুনলাম। এইরকমই গভীর কোনো রাতে তার দুই বিশ্বস্ত কৃতদাসকে ঘোড়ায় চড়ে এসে তাকে খুন করে গিয়েছিল। ছোটা বাবু, চমকে উঠলাম। একেবারে ঠিক দরজার বাইরে কে যেন ডাকলো। ছোট বাবু বলে কে ডাকলো? একটু পরে আবার সেই গলা, ছোটা বাবু। আমাদেরই কাউকে ডাকছে, কিন্তু কে ডাকছে? আমার বরাবরই খুব সাহস, কিন্তু ক্ষেত্রবিশেষে খুব সাহস যে ভালো নয় তা তখনও বুঝিনি। আমি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তখনই দরজা খুললাম না। অপেক্ষা করে রইলাম আবার কেউ ডাকে কিনা শোনার জন্য। একটু পরেই আবার সেই গলা, ছোটা বাবু। এবার খুব কাছে। মনে হলো যে ডাকছে সে দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। আমি নিঃশ্বাস বন্ধ করে দরজাটা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস আমার গায়ে ছুঁচের মতো বিঁধল। কিন্তু কিন্তু কই, কেউ তো নেই। কি করব ভেবে না পেয়ে আমি একবার এদিক ওদিক দেখে নিলাম। না, কেউই নেই। হঠাৎ আবার সেই কণ্ঠস্বর, ছোটা বাবু। এবার যেন একটু দূরে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই স্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যে এগিয়ে চললাম। চারিদিক অন্ধকার, শুধু অন্ধকার। জীবনে অন্ধকার ঢের দেখেছি, কিন্তু ওই রকম নিশ্ছিদ্র অন্ধকার কোনো দিন কখনো দেখিনি। এক হাত দূরেরও কিছু দেখা যায় না। অন্ধ মানুষ যেভাবে হাঁটে, আমিও ঠিক সেই রকমভাবেই অনিশ্চিতের পথে এগিয়ে চললাম। আর মাঝে মাঝে সেই কণ্ঠস্বর শুনতে পেলাম, ছোটা বাবু। কিছুক্ষণ আগেও যেখানে এত ঘোড়ার খুরের শব্দ শুনেছিলাম, অস্ত্রের ঝনঝনানি শুনেছিলাম, কোনো ভোজবাজির মতো তার সব থেমে গেছে। তবে কি সবই আমার মনের ভুল? তাই যদি হয়, তাহলে এই যে নিশুতি রাতে অন্ধকারের মধ্যে আমি এগিয়ে চলেছি, এও কি আমার মনের ভুল? হঠাৎ করে মনে হলো কে যেন আমার গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলল। আমি চমকে উঠলাম। তারপরে মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দৃপ্ত ভঙ্গিতে হেঁটে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে সম্ভবত ওটা কি? একটা একঘেয়েমি দৈত্যর মতো দাঁড়িয়ে রয়েছে। ঠাহর করে দেখলাম এ তো ফিরোজ মিনার। এত দূর এলাম কি করে? কে আমাকে এখানে ডেকে আনলো? কেন আনলো? যে ডেকে আনলো সেই বা গেল কোথায়? হঠাৎ হু হু করে একটা বাতাস মিনারে ঠোকর খেয়ে আমার দিকে এগিয়ে এলো। আমার সারা গা কাঁটা দিয়ে উঠল। আর তখনই যে দৃশ্যটা দেখে আমি চমকে উঠলাম তা বলে বোঝানো কঠিন।
স্পষ্ট দেখলাম একটা বুড়ো মতো লোক লুঙ্গি পরা অবস্থায় মিনারের গা বেয়ে টিকটিকির মতো তরতর করে একেবারে গম্বুজের মাথায় উঠে গেল। আর তারপরে কেউ যেন তাকে পেছন থেকে ঠেলে ফেলে দিল ঠিক আমার পায়ের কাছে। একটা মানুষের থ্যাতলানো দেহ আমার পায়ের কাছে এখন পড়ে আছে। আমার সর্বাঙ্গ থরথর করে কেঁপে উঠল। আর তখনই কে যেন খুব কাছ থেকে ডাকলো, ছোটা বাবু। দেখলাম আমার সামনে যেখানে ওই লোকটার দেহটা আছড়ে পড়েছিল সেখানে দাঁড়িয়ে আছে কালকের সেই গাইড। পরনে কালো লম্বা আলখাল্লা, গলায় চকচকে নানা রকমের পাথরের মালা, লম্বা চুল পিঠ পর্যন্ত ঝুলছে। সবকিছু কালোর মধ্যে তার ধবধবে সাদা দাড়ি বাতাসে উড়ছে, হাতে একটা লোহার চিমটে। গাইডই তাহলে আমাকে এত দূরে টেনে নিয়ে এসেছে। সে বলল, মত ডরো ছোটা বাবু, ভয় পেও না। এই যা সব শুনেছো, যা সব দেখেছো এখানে হামেশাই হয়। কোনো সুলতান, বেগম, উজির, সেনাপতি খুদার নাম নিয়ে শান্তিতে মরেনি এখানে। শুধু কাটাকাটি, খুন, রক্তপাত। এত কাল পরেও তাদের আত্মার শান্তি হয়নি এখনো। লেকিন তোমাকে যে জন্য ডেকে এনেছি সে কথা বলি শোনো। তুমি এই বড়া বাবুকে ছেড়ে পালাও। ও ভালো আদমি নয়, তোমার ক্ষতি করবে। কাল ও যখন তোমাকে নিয়ে যেতে চাইবে তুমি সেখানে কিছুতেই যেও না। সে জায়গা বড়া খতরনাক জায়গা আছে ছোটা বাবু। কিন্তু কিন্তু ফকির সাহেব, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও তো আমায় মেরে ফেলবে। ওকে আমার বড় ভয় করছে ফকির সাহেব। ভয় কি শুধু ওনাকে ছোটা বাবু? ভয় যে আরো অনেক আছে। আচ্ছা ঠিক, যদি তোমাকে যেতেই হয় তাহলে তুমি আমার এই চিমটাটা তোমার কাছে রাখো। এটা দিয়ে কাউকে আঘাত করতে যেও না কিন্তু। এই বলে ফকির তার হাতের চিমটেটা আমাকে দিল। তারপর বলল, তবে তুমি যখন এখান থেকে চলে যাবে এটা রেখে দিয়ে যেও। কোথায় রাখবো? পিয়াস বাড়ির পাড়ে। এতক্ষণে আমার মনের ভয় খানিকটা কেটেছে। ফকির সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফকির সাহেব, আপনি এত রাতে মানে কোত্থেকে এলেন? আমি তো দিন রাত এইখানেই থাকি ছোটা বাবু। এখানেই থাকেন? কি করেন? দিনের বেলা গাইডের কাম করি, রাতের বেলা পাহারাদার। আপনি পাহারা দেন? আমার গা শিউরে উঠল। এ কে? সাহস করে বললাম, কি কি পাহারা দেন? আর এখানে কি বা আছে? সমস্ত গৌর সাম্রাজ্য পাহারা দি ছোটা বাবু। এখানে কি নাই? অনেক কিছু আছে। কবে থেকে পাহারা দিচ্ছেন? 985 আল হিজরা, जिस दिन उस अफगान सुल्तान मुजफ्फर खान तुर्बती के कातिल करा হলো সেই দিন থেকে। আমি চমকে উঠলাম। মুজাফফর খান তুর্বাতিকে খুন করার সময় যদি 985 আল হিজরা হয় তাহলে সেটা 1580 সালের কথা। অবাক হয়ে তাকাতে দেখি ফকির অন্ধকারে মিলিয়ে গেছে। 8ই মার্চ বেলা 11টা নাগাদ জেকব, মোহন মান্ডি আরো কয়েকজন আদিবাসীকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের হাতে কোদাল, শাবল, গাঁইতি, তাছাড়া জেকবের কাঁধে যে ঝোলাটা রয়েছে তার মধ্যেও নিশ্চয়ই কিছু যন্ত্রপাতি আছে। আমার পাশে পাশে হাঁটো, পিছিয়ে পড়ার চেষ্টা করবে না। জেকব ভেবেছে আমি হয়তো পালিয়ে যাব। পালিয়ে গিয়ে হয়তো ওর মতলব ফাঁস করে দেব। কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি জানি না। গত রাতের কথা মনে পড়ল, ফকিরের সেই কথাগুলো। তুমি এই বড়া বাবুকে ছেড়ে পালাও। ও ভালো আদমি নয়, তোমার ক্ষতি করবে। কাল ও যখন তোমাকে নিয়ে যেতে চাইবে তুমি সেখানে কিছুতেই যেও না।
সে জায়গা বড়া খতরনাক জায়গা আছে ছোটা বাবু। কিন্তু কোনো উপায় নেই, যেতেই হচ্ছে। ভরসা শুধু ফকিরের দেওয়া সেই চিমটেটা। ওটা আবার কোত্থেকে পেলে? মাঠে কুড়িয়ে পেয়েছি। ভালো, রেখে দাও। সাপ ব্যাং সামনে পড়লে মারতে পারবে। ক্রমে আমরা ভাঙা প্রাসাদ মসজিদ ছাড়িয়ে একটা প্রান্তরে এসে পৌঁছলাম। জেকব এগিয়ে চলেছে, যেন ইতিমধ্যেই জায়গাটা চিনে রেখেছে সে। নির্জন প্রান্তর, দূরে গরু মোষ চড়ছে, এপাশে ওপাশে দু তিনটে দিঘির মতো পুকুর। এসবই একদিন সুলতানদের কেউ না কেউ তৈরি করেছিলেন। আজ তাদের কথা কেউ জানে না। ফাল্গুন মাস, এর মধ্যেই রোদের তেজ বেড়ে উঠেছে। জেকব ব্যাগ থেকে একটা টুপি বের করে মাথায় চাপিয়ে নিল। একে তো বেঁটে কালো চেহারা, তার উপর যখন টুপি মাথায় পরে গটগট করে হাঁটছিল তখন ওকে মনে হচ্ছিল একটা আস্ত খুদে শয়তান। কিছু দূর এগিয়ে গিয়ে একটা ভাঙা পাঁচিল দেখা গেল। বোঝা গেল একসময় অনেকখানি জায়গা ঘিরে মস্ত উঁচু একটা পাঁচিল ছিল, কিন্তু এখন শুধু তার খানিকটা অংশই দাঁড়িয়ে আছে। আমরা সেই পাঁচিলের পাশ দিয়ে মাঠের মতো একটা খোলা জায়গায় ঢুকলাম। জেকব তার নোট বই বের করে দেখে নিল, তারপর ফিতে ফেলে কিছু দূর মাপজোক করল। ফিরে এসে আদিবাসীদের একটা বিশেষ জায়গা খুঁড়তে বলল। আমি তো কিছুই ভেবে পাচ্ছিলাম না, এ তো একেবারে সমতল জায়গা, কবরের চিহ্ন মাত্র নেই। এখানে খুঁড়ে লাভ কি? ততক্ষণে আদিবাসীরা গাঁইতি চালাতে শুরু করেছে। প্রায় 3 ঘন্টা ধরে খোঁড়াখুঁড়ি চলল। অনেকখানি জায়গা জুড়ে একটা বিশাল গর্ত হলো। চারিদিকে ইটের টুকরো ধুলো ছড়িয়ে পড়ল। জেকব কয়েকটা ভাঙা ইটের টুকরো কুড়িয়ে নিয়ে কি জানি পরীক্ষা করল। তারপর আদিবাসীদের হাতে কতগুলো টাকা গুঁজে দিয়ে বলল, এ নাও, ধরো, আরো টাকা পাবে, গভীর করে খোঁড়ো। অনবরত গাঁইতির ঘা পড়তে থাকায় একটা মানুষের মতো গর্ত তৈরি হলো। জেকব সেই গর্তের মধ্যে নেমে পড়ল, কিন্তু প্রতি মুহূর্তেই আমার উপর ওর সতর্ক দৃষ্টি। জোরে গাঁইতে চালাও। গরিব মানুষগুলো টাকার লোভে জীবন পণ করে গাঁইতি চালাতে লাগলো। এবার মাটি অনেকটা ঢিলে, গাঁইতির এক এক ঘা পড়ে আর হুড়মুড় করে ইট মাটির খণ্ড ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কোদালে করে সেগুলো তুলে বাইরে ফেলে দিতে লাগলো। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরটা ফাঁপা, ওখানে কিছু একটা আছে। লক্ষ্য করলাম আদিবাসীদের গাঁইতি চালানো যেন আস্তে আস্তে ঝিমিয়ে আসছে। ওরা কি ক্লান্ত হয়ে পড়েছে? ভালো করে তাকিয়ে দেখলাম, না, ওরা বারবার আকাশের দিকে তাকাচ্ছে। তারপর হঠাৎই গাঁইতি রেখে দিয়ে ওরা জেকবকে ব্যস্ত হয়ে বলল ওরা চলে যেতে চায়। জেকব বলল, চললে মানে? আর একটু খুঁড়লেই তো ভেতরে ঢুকতে পারবো, এখন চললাম বললে হবে না। ওরা একসঙ্গে প্রতিবাদ করে বলল, সন্ধে হয়ে আসছে, সন্ধ্যের আগে ওদের ঘরে পৌঁছতে হবে। তারপর আকাশের দিকে আঙুল তুলে নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করে বলা বলি করল। তাকিয়ে দেখি ঘন কালো একটা মেঘ উত্তর পশ্চিম দিকে জমে উঠেছে। একে তো চারিদিক নিস্তব্ধ, লোকজনের চিহ্ন মাত্র নেই। যে গরু মোষগুলো মাঠে চড়ছিল তারাও ফিরে গেছে। এরপর আদিবাসীরা শুধু পালালো না, ছুটতে লাগলো। সে ছোটা যেমন তেমন ছোটা নয়, প্রাণ ভয়ে ছোটা। অনেক পরে ওদের সংস্কার সম্বন্ধে জেনেছিলাম। ফাল্গুনের বিকেলে যদি মেঘ ঝড় হয় তাহলে তা বিপদের সংকেত। এমন সময় মাঠের ওদিক থেকে ঝড় এলো। ঝড়ের আওয়াজে চমকে উঠলাম আমরা। এই ধুধু প্রান্তরের মধ্যে ঝড়ের মুখে পড়লে আর রক্ষে নেই, তাই আমরাও ঘরমুখো ছুটতে লাগলাম। 9ই মার্চ, রাত 2টো। সারা রাতে ঝড়ের দাপট ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। পরশুদিন রাতে যে আজান ধ্বনি শুনেছিলাম বা ঘোড়ার যে ছুটোছুটির শব্দ শুনেছিলাম, গত রাতে সেরকম কিছু শুনিনি। আজ সকালে উঠেও দেখি আকাশের মুখ ভার, জেকবের মুখ ততোধিক ভার। মাঝে মাঝে শোঁ শোঁ করে দমকা বাতাস দিচ্ছে। এই এক অকাল দুর্যোগ।
জেকবকে দেখছি ঘরের মধ্যে ছটফট করছে। ঘোড়ার কাজ অসমাপ্ত হয়ে পড়ে আছে। এখানকার চোর ডাকাতদের ভয় নেই। তারা আর যাই হোক মৃতের কবরকে সম্মান করে কিংবা ভয় করে। ভয় বিদেশি চোরদের। এইসব বিদেশি চোর ডাকাতের অভাব নেই। সন্ধান পেলেই তারা ঢুকে পড়বে, আর একবার ঢুকে পড়তে পারলে ফিরোজ শাহের সমস্ত ধনরত্ন ফাঁকা করে দেবে। তাছাড়া ঝড়ের সঙ্গে যদি বৃষ্টি নামে তাহলে তো সব কাজ পণ্ড। কবরের মুখে জল ঢুকে গেলে বসে থাকতে হবে জল শুকনো পর্যন্ত। কিন্তু জেকব আর একটা দিনও বসে থাকতে চায় না। আমার সঙ্গে সে কথাও বলছে না। আমি যেন ফালতু লোক, অথচ আমায় ছেড়েও দিচ্ছে না। ছেড়ে দিলে তো আমি বাঁচি। শেষ পর্যন্ত ঝড় একটু থামলে বেলা 3টে নাগাদ আমরা রওনা দিলাম। আদিবাসীরা কিছুতেই যাবে না। ওরা বলছে মাটি খুঁড়তে গিয়ে সন্ধে হয়ে যেতে পারে। জেকব ওদের বোঝালো 5টার আগেই সে ওদের ছেড়ে দেবে। 5টার আগে ওরা চলেও গেল। অবশ্য তখন খোঁড়ার কাজ শেষ। ধুলোয় ঢাকা একটা বেটে দরজার সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি। বোঝা গেল সমাধিগৃহে ঢোকার রাস্তা এইটাই। দরজাটায় চমৎকার কারুকার্য করা। এত দিনেও তা নষ্ট হয়নি। কিন্তু দরজাটা এত নিচু কেন? বুঝতে পারলাম এই পবিত্র সমাধিগৃহে যাতে মাথা নিচু করে ঢুকতে হয় তার জন্যই এই ব্যবস্থা। জেকব খানিকটা নিজের মনে মনেই বলল, যাক, এখানে আমরাই প্রথম। আজ পর্যন্ত কোনো চোর এ জায়গার সন্ধান পায়নি। আচ্ছা বলছিলাম, মানে এই সন্ধেবেলায় আমাদের ঢোকাটা কি ঠিক হবে? তবে কি চোরেদের জন্য দরজা খুলে রেখে যাব? টর্চ বের করো। দরজার করার সঙ্গে একটা মোটা শেকল বাঁধা ছিল। জেকব ঝুলি থেকে দুটো যন্ত্র বের করে শেকলে চাপ দিতে লাগলো। বেশ কিছুক্ষণের চেষ্টায় শেকলটা ভাঙল না বটে, কিন্তু কড়াগুলো উঠে এলো। এবার ওর সঙ্গে আমাকেও দরজা ঠেলতে বলল। দুজনে জোরে ধাক্কাধাক্কি করতেই একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। এক রাশ ধুলোর সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঢুকলো। আমরা দুজনেই নাকে রুমাল চাপা দিলাম। মিনিট 5 পরে আমরা টর্চ জেলে ভেতরে ঢুকলাম। কালো পাথরের টালি দিয়ে গাঁথা মেঝেটা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার কেমন জানি গা ছমছম করতে লাগলো। 500 বছর পরে কোন প্রেতপুরীতে আমরা ঢুকছি? হয়তো ভয়ের কোনো কারণই থাকতো না যদি না মাত্র পরশু রাত্রেই আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হতো। এখানে আসার আগে থেকেই আমি কিছু অলৌকিক ব্যাপার লক্ষ্য করেছি। 1 নম্বর, সেই কাকটা গুলি খেয়েও যেটা মরেনি। দ্বিতীয়, কেন এক্কা গাড়ির ঘোড়াটা পিয়াসবাড়ির দিঘির আগেই দাঁড়িয়ে পড়ল? কেন আর 1 পাও এগোলো না? তৃতীয়ত, ফকির সাহেব, সে নাকি সারা রাত্রি গোটা গৌড় পাহারা দিয়ে বেড়ায়। কাজেই এই কবরগৃহ যে শুধুই একটা কবরস্থান তা নাও হতে পারে। এটা যে ভয়ঙ্কর একটা জায়গা, এখানে এলে যে বিপদ অবশ্যম্ভাবী, ফকির সে কথা বলে আমায় সাবধান করে দিয়েছিল। এসব কথা আমার মনে হতেই আমার পা দুটো কেমন যেন অসাড় হয়ে গেল, আর 1 পাও এগোতে সাহস হলো না। হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি এদিকে এসো। জেকবের ধমকে সঙ্গীত ফিরে পেলাম। কাছেই কোথায় যেন একটা মৃদু শব্দ হলো। শব্দটা শুনে মনে হলো কিছু একটা যেন নড়ে চড়ে উঠল। কেউ যেন সংকীর্ণ একটা জায়গার মধ্যে পাশ ফিরল। শব্দটা জেকবও শুনেছিল। দেখলাম সেও কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল। তারপর নিজের মনেই যেন বলল, ও কিছু না, আমার পাশে পাশে এসো। জুতোটা খুলবো? দরকার নেই। অগত্যা পবিত্র কবর গৃহে জুতো পরেই এগিয়ে চললাম। একটাই ভরসা, ফকিরের দেওয়া সেই লোহার চিমটেটা। আমার মুঠোয় এখন শক্ত করে সেটা ধরে আছি। জেকব চারিদিকে টর্চের আলো ফেলছে। হঠাৎ ও থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি, এ ঘরে এত কবর! আমিও অবাক হলাম। দুপাশে 7-7টা মাঝারি সাইজের কবর, কিন্তু তা তো হবার কথা নয়।
জেকবের লক্ষ্য কোনো এক ফিরোজ শাহের কবর। তিনি সুলতান ছিলেন, প্রচুর ঐশ্বর্য, অত্যন্ত খেয়ালি। মরার আগে তিনি নাকি কোনো গোপন জায়গায় নিজের সমাধিঘর তৈরি করে রেখেছিলেন। সেখানে নিশ্চয়ই তিনি শুধু রাজপোশাক পরে শুয়ে থাকবেন না, সঙ্গে সোনা দানা ধনরত্নও থাকবে। আর নিশ্চয়ই সেই কবর গৃহ হবে তার একার। কিন্তু তাই যদি হয়, এই কবরগুলো তাহলে কাদের? তবে কি এটা সুলতান ফিরোজ শাহের কবর নয়? জেকব যেন আমার মনের কথা টের পেয়ে বলল, এগুলো হয়তো তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের। তাহলে সুলতানের কবরটা কোথায়? জেকব চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। অন্ধকার এতটাই জমাট যে টর্চের আলো বেশি দূর যাচ্ছিল না। হঠাৎ চোখে পড়ল দেওয়ালের একদিকে প্রায় 4 হাত উঁচুতে একটা ছোট্ট দরজা। আমরা তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম। হ্যাঁ, দরজাই বটে, তবে এটাকে দরজা না বলে একটা বড় জানালা বলা যেতে পারে। কিন্তু জানালা এটা নয়। জানালা হলে গড়াত থাকতো। এতে দরজার মতোই মস্ত দুটো পেতলের কড়া লাগানো আছে, আর কড়া দুটো সিল করা। দরজার গায়ে ফার্সিতে কি যেন লেখা আছে। অক্ষরগুলো ঠিক বোঝা যাচ্ছে না। জেকব ভালো করে পড়তে পারল না, তবে সে নিশ্চিত ওই ঘরেই সুলতান আছেন। তখনই সে যন্ত্রপাতি দিয়ে সিল ভেঙে ফেলল। আমার বুকের মধ্যে কেমন যেন ধড়াস ধড়াস করছে। স্পষ্ট অনুভব করলাম আমার পেছনে কারা যেন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। চকিতে পেছনে ফিরলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু একটা তপ্ত হাওয়া আমার জামাটাকে দুলিয়ে দিয়ে গেল। এই বদ্ধ ঘরে হাওয়া কোথা থেকে আসবে তা বুঝে উঠতে পারলাম না। আমি চিমটেটা আরো শক্ত করে ধরলাম। বার কয়েক ঝাঁকানি দিতেই দরজাটা খুলে গেল। মূর্খটা পকেট থেকে একটা রিভলভার বের করে জুতো পায়েই ভেতরে লাফিয়ে পড়ল। বুঝল না কার জন্য রিভলভার। কে আছে ঘরে? কে থাকতে পারে যাকে যাকে রিভলভার দিয়েও কিছুই করা যেতে পারে না? আমি টর্চ জেলে ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। জেকব কড়া গলায় বলল, তুমি বাইরে থাকো, ডাকলে তবে ভেতরে এসো। আমি যেন বেঁচে গেলাম। সেই কুঠুরির বাইরে দাঁড়িয়ে আমি ভেতরটা এক ঝলক দেখে নিলাম। সাজানো গোছানো ঘর, দেওয়ালে দেওয়ালে ফার্সিতে কোরআনের বাণী লেখা। একটা উঁচু বেদির ওপর কালো চকচকে একটা বিশাল আকারের কবর। কবরের গায়ে কাজ করা। এ ঘরে এই একটাই কবর রয়েছে। কবরের দৈর্ঘ্য দেখলেই বোঝা যায় যিনি এখানে শুয়ে আছেন তিনি লম্বায় 6 ফিটেরও বেশি। সমাধির ওপর একটা সাদা সিল্কের জীর্ণ বিবর্ণ শামিয়ানা টাঙানো রয়েছে। 4টে লাল থামে শামিয়ানার 4 কোণ দড়ি দিয়ে বাঁধা। লক্ষ্য করলাম কবরের চারপাশে কয়েকটা ক্যাশ বাক্সের মতো বড় বড় বাক্স। দেখলাম জেকব একটা বাক্স ভেঙে ফেলল। তারপর তার ভেতর থেকে বের করতে লাগলো রাশি রাশি হিরে, চুনি, পান্না। আর তখনই গোটা 3 বাক্স ঝুলির মধ্যে ঢুকিয়ে নিল। এবার সে উঠে একটা হাতুড়ি নিয়ে কবরটার দিকে এগিয়ে গেল। ও যে কি করতে যাচ্ছে সেটা ভেবেই আমি শিউরে উঠলাম। অমন সুন্দর কারুকার্য করা কবরটা ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবে, তার নিচ থেকে টেনে তুলবে কফিন। ওর ধারণা কফিনের মধ্যে মৃতদেহ ধুলো হয়ে গেলেও নিশ্চয়ই আরো অনেক ধনরত্ন আছে। জেকব কবরের গায়ে জোরে হাতুড়ির ঘা মারল। আমি সেই দৃশ্য দেখতে পারলাম না। ওখান থেকে পিছিয়ে এসে আগের জায়গায় দাঁড়ালাম। অন্ধকার কবরের রাজ্যে একা দাঁড়িয়ে থাকা যে কি ভয়ঙ্কর সেটা যে কখনো দাঁড়িয়েছে সে ছাড়া আর কেউ কোনো দিন কল্পনা করতে পারবে না। ওদিকে হাতুড়ির শব্দ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি হাতুড়ির ঘায়ে কবরটা চৌচির হয়ে যাচ্ছে। হঠাৎ হাতুড়ির শব্দ ছাপিয়ে আর একটা অস্বাভাবিক শব্দ আমাকে চমকে দিল। সেই দিকে তাকিয়ে দেখলাম
যে ঘরে জেকাব কবর ভাঙছিল সেই ঘরের দরজাটা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সেই সঙ্গে একটা বিকট আর্তনাদ। এ যে জেকাবের গলা তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না আমার। কি হলো জেকাবের? আমি ছুটে গেলাম বন্ধ দরজাটার কাছে, প্রাণপণে ঠেলতে লাগলাম। জেকাব, জেকাব, জেকাব! কিন্তু দরজা এতটুকু নড়ল না। আমি দরদর করে ঘামতে লাগলাম। কি করব এখন? জেকাবকে বাঁচাবো কি করে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দেখি বাইরের দরজাটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি প্রাণপণে ছুটে যখন দরজাটার কাছে গেলাম তখন পাল্লা দুটো প্রায় বন্ধ হয়ে আসছে। কোনো মতে কাত হয়ে আমি বেরিয়ে এলাম। পুলিশকে খবর দেওয়া আমার উচিত ছিল, নইলে জেকাবের মৃতদেহ খুঁজে পেলে পুলিশ আমাকেই ধরবে, ভাবে ধনরত্নের লোভে আমি জেকাবকে খুন করেছি। কিন্তু থানা পুলিশ করতে আমি সাহস পেলাম না। সেই রাতেই মোহন মান্ডিকে সব কথা খুলে বললাম। সে বলল এমনটা যে হতে পারে তা ওরা আন্দাজ করেছিল। কাল ভোরবেলা ও আমাকে একটা গরুর গাড়ি ঠিক করে দেবে, সেটাতে চড়েই আমি চলে যাব এখান থেকে। 10ই মার্চ বিকেল 4টে। আজ দুপুরে গরুর গাড়ি করে নিরাপদে মালদার হোটেলে ফিরে এসেছি, তবে একা। ফকিরের দেওয়া চিমটেটা পিয়াস বাড়ির ধারে রেখে আসতে ভুলিনি। আমার ডায়েরি এখানেই শেষ। 1935 সালে লেখা ডায়েরি, আর 64 বছর পর সেটা খুঁজে পেয়ে নতুন করে কাহিনীটা লিখে ফেললাম। রতন এক পেয়ালা কফি নিয়ে এলো আমার জন্য। আমি তখন দেওয়ালের কাছে এক জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস খুঁজছিলাম। ওখানে কি খুঁজছেন বাবু? কিছু না, তুই নিজের কাজ করকে যা। আসলে আমি যেটা খুঁজছিলাম সেটার কথা রতন কেন কাউকেই আমি বলতে পারবো না। সুলতানের সেই হাতের লেখাটা নেই, অদৃশ্য হয়ে গেছে।